গল্প বলি এসো। আমি সুভাষ বলছি। শৈলেশ দে। তৃতীয় পর্ব যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করছি আরো একটি পর্ব। আজকে চতুর্থ পর্ব। তাহলে শুরু করি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। খচ্চরওয়ালাকে বিদায় দিয়ে এবার পেশোয়ার কাবুল সড়ক ধরে দুজনে হাঁটা দিলেন জালালাবাদের দিকে। এ রাস্তায় মাঝে মাঝে মাল বোঝাই ট্রাক যাতায়াত করে থাকে। বাসও দুই একটা যায় কচ্চিৎ কখনো। যা হোক, একটা কিছু ধরতে পারলেই এবারের মতো নিশ্চিন্ত। যেতে যেতে অজ্ঞাতেই কখন সুভাষের মুখ থেকে বেরিয়ে এলো ছোট্ট একটি উক্তি, অপূর্ব। সত্যিই অপূর্ব এই দেশ। অপূর্ব? ভগতরাম অবাক। থাকার মধ্যে তো এখানে ওখানে ছড়িয়ে আছে রুক্ষ ধূসর কতগুলো ন্যাড়া পাহাড়। এ দেখে অমন মুগ্ধ হবার মতো কি আছে? তা হোক, রাশি রাশি স্বপ্ন এসে ভিড় করে সুভাষের চোখের তারায়। তবু এ যে স্বাধীন দেশ, স্বাধীন দেশের সব কিছু সুন্দর, তার ধূলিকণাটুকুও পবিত্র। সুভাষের মুখের দিকে তাকিয়ে চোখে বুঝি আর পলক পড়ে না ভগতরামের, যার সমস্ত অস্থিমজ্জায় দেহের প্রতিটি রক্তকণিকায় মিশে রয়েছে এই অকৃত্রিম অনাবিল পবিত্র স্বাধীনতার স্বপ্ন। সংসারে কার সাধ্য তার অগ্রগতি রুদ্ধ করে? না, কেউ তা পারবে না। আজ হোক কাল হোক, তার স্বপ্ন সার্থক হবেই। সুভাষবাবু জিন্দাবাদ। ঘণ্টাখানেক চলার পর এলো ছোট গ্রাম হারজানাও। অনেকটা পথ হাঁটা হয়েছে, এবার পথপ্রান্তে বসে একটু বিশ্রাম করা যাক। কোথায় বিশ্রাম? তার আগেই তাদের দেখে পাহাড় বেয়ে নেমে এলো এক বিশালকায় পাঠান। কে ভাই তোমরা? কোথায় যাবে? আমরা মুসাফির, জবাব দিলেন ভগতরাম। আর উনি আমার চাচা, কথা বলতে পারেন না, তাই আড্ডা শরীফ যাচ্ছি খোদার কাছে দোয়া চাইবার জন্য। বহুত ভারী বোখার কি না? বহুত আফসোস কি বাত। পাঠানের কণ্ঠে সমবেদনার সুর। তা এসব রোগের কিছুটা ভালো দাওয়াই আমারও জানা আছে। দেখি তো ওর জিভটা। কি আর করা, বাধ্য হয়েই ভগতরাম মুখটা হাঁ করে তুলে ধরলেন সুভাষের। আর সেই অবসরে পাঠান তার নোংরা আঙুলটি দিয়ে জিভটা টিপে টিপে দেখতে লাগলো পাকা হেকিমের মতো। হ্যাঁ, বহুত ভারী বোখার, তবে ভাবনার কোনো কারণ নেই। দাওয়াই বাতলে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। প্রেসক্রিপশন জেনে নিয়ে সঙ্গে সঙ্গেই দুজনে পা চালিয়ে দিলেন সামনের দিকে। মানে মানে সরে পড়াই ভালো। কেঁচো খুঁড়তে গিয়ে কখন যে সাপ বেরিয়ে পড়বে তার ঠিক কি? ঘণ্টাখানেক চলার পরে এলো বাসল গ্রাম। এবার ট্রাক পাওয়া গেল, প্যাকিং করা চায়ের বাক্স বোঝাই করা ট্রাক। লক্ষ্য তার জালালাবাদ। ইঙ্গিত করতেই ট্রাকটা থেমে গেল। সঙ্গে সঙ্গে দুজনে উঠে বসলেন প্যাকিং করা বাক্সগুলোর ওপরে। এবার কিছুটা নিশ্চিন্ত। খোলা ট্রাক, তুষার ছোঁয়া হাওয়া বইছে হু হু করে। তবু আরাম, তবু নিশ্চিন্ত। দীর্ঘ পথ পরিক্রমায় শরীর মন দুই ক্লান্ত। এবার সব কিছুর ইতি। আর দুর্গম চড়াই উতরায় ভাঙতে হবে না পা দুটোকে ক্ষত বিক্ষত করে। জালালাবাদ এলো বলে আর দেরি নেই। তবু দেরি হলো। স্বয়ং জেলা অফিসার জালালাবাদ যাবেন, কিন্তু তিনি প্রস্তুত নন। সুতরাং ততক্ষণ পর্যন্ত ট্রাক চালককে অপেক্ষা করতেই হবে। হাজার হোক জেলা অফিসার, তাঁর মর্জি না মেনে উপায় কি? হুজুর এসে ড্রাইভারের পাশে আসন গ্রহণ করলেন পুরো ২ ঘন্টা বাদে। ফলে জালালাবাদ যেতে রাত ১০টা। পরদিন ভোরেই দুজনে সরাইখানা ছেড়ে বেরিয়ে পড়লেন আড্ডা শরীফ মসজিদ দর্শন করার জন্য। সেখান থেকে লালমাগাঁয়ে। ওখানকার হাজী মোহাম্মদ আমিন ভগতরামের
পূর্ব পরিচিত লোক, তার সঙ্গে এ ব্যাপারে একটু পরামর্শ করা দরকার। অবশ্য সুভাষের আসল পরিচয় হাজী সাহেবকে দেওয়া হলো না, দেওয়া হলো পলাতক একজন বিপ্লবী কর্মী বলে। উদ্দেশ্য রুশ দেশে পালিয়ে যাওয়া। এ ব্যাপারে হাজী সাহেবের বুদ্ধি পরামর্শ প্রয়োজন। শুনে খুশিই হলেন হাজী সাহেব। যেতে চায় তো যেতে পারে, তবে কাবুলের ১৩ মাইল আগে বুদখাক চেকপোস্টটি সম্বন্ধে খুব হুঁশিয়ার। ওটা পেরিয়ে যেতে পারলে আর কোনো ভাবনার কারণ নেই। আড্ডা শরীফ থেকে লালপুরা ভিস্তিওয়ালার সাহায্যে কাবুল নদী পেরিয়ে আবার শুরু হলো এগিয়ে যাবার পালা। এবার আর হেঁটে নয়, টাঙ্গাতে। লক্ষ্য সুলতানপুর। ওখানে গিয়ে কাবুলগামী বাস বা ট্রাক ধরতে পারলেই ব্যাস। কোথায় বাস, কোথায় ট্রাক? ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু বাস বা ট্রাক কোনোটারই দেখা নেই। ক্রমশ সুলতানপুর ছাড়িয়ে তারা আরো অনেকটা দূরে এগিয়ে গেলেন, কিন্তু ফল দাঁড়ালো একই। অগত্যা এক প্রস্থ চা খেয়ে নিয়ে আবার শুরু হলো সেই পদযাত্রা। ক্ষুধা তৃষ্ণায় দুজনেই তখন কাতর, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পা যেন আর চলতে চাইছে না। তবু এগিয়ে চলার বিরাম নেই, যেতেই যে হবে। সারা দিন একটানা হাঁটার পর বিকেল ৫টা নাগাদ এলো মিমলা গ্রাম। দুজনেই তখন মৃত প্রায়। পেট জ্বলে যাচ্ছে ক্ষুধার তাড়নায়। মনে হয় সমস্ত অনুভূতি, সমস্ত চেতনা বুঝি তালগোল পাকিয়ে যাচ্ছে। অবশেষে দুজনেই পথের একপাশে বসে পড়লেন অপরিসীম ক্লান্তিতে। একটু ক্ষীণ আশা, যদি কোনো বাস বা ট্রাক এসে যায়। এমনি করে কেটে গেল প্রহরের পর প্রহর। দুই চোখে অন্তহীন প্রতীক্ষা নিয়ে ঠায় বসে আছেন দুজন। এরই মধ্যে কখন এক সময়ে নিঝুম ঘুম নেমে এলো সুভাষের চোখের পাতায়, অনন্ত নির্ভরতায়, নিশ্চিন্ত আরামে। এভাবে সুভাষকে ঘুমিয়ে পড়তে দেখে অজ্ঞাতেই কখন মনটা কানায় কানায় ভরে ওঠে ভগতরামের। বিপ্লবের পথ কোনোদিনই কুসুমাস্তীর্ণ নয়। এ পথ চিরদিনই দুর্গম ও ক্ষুরধার। এই পথে যারা এসেছে তাদের সর্বাঙ্গে বয়ে গেছে রক্তের বসুধারা। পদে পদে তারাই হয়েছে লাঞ্ছিত, অপমানিত ও জর্জরিত। সুভাষবাবুও তার ব্যতিক্রম নন। শিক্ষা, দীক্ষা, সম্মান, চরিত্র, প্রাচুর্য, কিসের অভাব ছিল তার? কি পাননি তিনি জীবনে? সারা হিন্দুস্থানের মধ্যে এই একটি মাত্র মানুষ, যার অনমনীয় দৃঢ়তা ও আপোষহীন মনোভাবের কাছে শুধু ইংরেজ সরকার নয়, গান্ধীজির মতো অমন বিরাট ব্যক্তিত্বকেও থমকে দাঁড়াতে হয়েছে বারবার। অসীম উপেক্ষায় সবকিছু পেছনে ফেলে এসে আজ সেই মানুষটি কত অসহায় ভাবেই না ঘুমিয়ে পড়েছেন ধূলিধূসর এই অচেনা পথের প্রান্তে। ভারত চিরদিনই পরাধীন থাকবে না। একদিন না একদিন স্বাধীনতা সে অর্জন করবেই। সেদিন সুভাষবাবুর এই দুঃসাহসিক একক প্রচেষ্টাকে কোন রঙে চিত্রিত করা হবে তা ঐতিহাসিকরাই বলতে পারেন। তবে সবার অজ্ঞাত, অখ্যাত এই গরিব বান্দা ভগতরাম বেঈমান নয়। দেশের লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবার জন্য সুভাষবাবুর আজকের এই ভয়াবহ কৃচ্ছ সাধনের কথা তাঁর অন্তরে রক্তের অক্ষরে লেখা থাকবে চিরকাল। সহসা কল্পনার জগৎ থেকে মাটির পৃথিবীতে নেমে এলেন ভগতরাম। খাবার চাই, যে করে হোক কিছু খাবার সংগ্রহ করতে হবে। সামনে কঠিন কঠোর সংগ্রামের দিন। সুভাষবাবুকেই নিতে হবে সেই মহাযজ্ঞের পৌরোহিত্যের দায়িত্ব। সেই দুরন্ত সংগ্রামে সিংহের মতো রুখে দাঁড়াতে হলে দেহকে সুস্থ ও সমর্থ রাখা একান্তভাবেই দরকার। সুতরাং নিজের জন্য না হলেও অন্তত সুভাষবাবুর জন্য কিছু খাবারের ব্যবস্থা করা প্রয়োজন।
বেশি দূর যেতে হলো না। ২ পা এগুতেই পাওয়া গেল ছোট্ট একটি সরাইখানা। চাইতেই সেখানে খাবার মিলে গেল দুজনের মতো। খাবার? ডাক শুনে ধড়মড় করে উঠে বসলেন সুভাষ। তারপরই ভগতরামের দিকে হাতটা বাড়িয়ে দিলেন অসীম ব্যগ্রতায়। সারাদিন অভুক্ত অবস্থায় কেটেছে। এ সময়ে এই শুকনো রুটি যে অমৃতের চাইতেও মধুর। হাতের খাবার হাতেই রয়ে গেল। তার আগেই সহসা কি দেখে সুভাষ চমকে উঠলেন দারুণভাবে। এ কি? দূর থেকে ওটা কি এগিয়ে আসছে অজস্র ধূলি উড়িয়ে? ট্রাক! ট্রাক! বহু আকাঙ্ক্ষিত কাবুলগামী ট্রাক। নিমেষে প্রস্তুত হয়ে নিলেন দুজন। থাক পড়ে খাবার। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রাক পাওয়া গেছে। এ সুযোগ হারালে চলবে না। একটানা অনেকক্ষণ চলার পর ট্রাকটা গন্ডামক গিয়ে থামল রাত ৯টায়। ওখানে খাওয়া-দাওয়া সেরে নিয়ে আবার শুরু হলো যাত্রা। রাত ১০টায় কাবুল মত। আবার কিছুক্ষণ বিশ্রাম। সবশেষে ট্রাকটা যখন তার শেষ গন্তব্যস্থল সেই বুদখাক চেকপোস্টের সামনে গিয়ে দাঁড়ালো, তখন ভোর হতে আর খুব একটা বেশি দেরি নেই। প্ল্যান মতো ভগতরাম একাই এগিয়ে গেলেন চেকপোস্ট অফিসের দিকে। আর এই সুযোগে সুভাষ ড্রাইভারের পেছনে পেছনে দিব্যি চলতে শুরু করে দিলেন হোটেলের উদ্দেশ্যে। যেন ড্রাইভারেরই কোনো পার্টনার আর কি। কোথায় চেকপোস্ট, কোথায় কি? সবাই ঘুমে অচেতন। কেউ জেগে নেই কাছে কিনারে, এমনকি কোনো পাহারাদার পর্যন্ত নেই। হাসতে হাসতে ভগতরাম এবার ফিরে চললেন নির্দিষ্ট সেই হোটেলের দিকে। যাক, বাঁচা গেল। এত সহজে যে চেকপোস্টের ঝামেলা এড়ানো যাবে তা কে ভাবতে পেরেছিল? হোটেলে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার দুজনে টাঙ্গায় চেপে বসলেন সকাল ঠিক ৯টায়। এবারের লক্ষ্য কাবুল শহর। দূরত্ব মাত্র ১৩ মাইল। খুশি ও তৃপ্তির প্রসন্নতায় দুজনেই তখন ভরপুর। পেশোয়ার থেকে যাত্রা শুরু হয়েছিল ২৬শে জানুয়ারি, স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে। আজ ৩১শে জানুয়ারি। দুরন্ত দুর্গম পথের আজই পরিসমাপ্তি। আর বিশেষ বাকি নেই, কাবুল এলো বলে। যেতে যেতে কি ভেবে সুভাষের হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে নিজের হাতে বেঁধে নিলেন ভগতরাম। চাচাজি একে কালা, তার ওপর আবার বোখারি আদমি। তার হাতে এই মূল্যবান ঘড়ি বড্ড বেমানান। তার চাইতে ওটা ভাতিজা রহমত খাঁর হাতেই থাক। জোয়ান ছেলে, মানাবে ভালো। কেটে গেল আরো কিছুক্ষণ। তারপর এক সময়ে একটা বাঁক ঘুরতেই সহসা কি দেখে উল্লাসে চেঁচিয়ে উঠলেন ভগতরাম। আগিয়া, আগিয়া! ওই যে কাবুল দেখা যাচ্ছে। আমরা এসে গেছি। শহীদ হরিকিষান জিন্দাবাদ! তোমাকে আমি ভুলিনি ভাই, কোনো দিনও ভুলবো না। সুভাষকে নিয়ে কাবুলের মাটিতে পা দিতে দিতে অদ্ভুত একটা অনুভূতিতে মনের মণিকোঠা জ্যোতির্ময় হয়ে ওঠে ভগতরামের। মনে পড়ে সেই পুরনো দিনের কথা, পুরনো জীবনের ছন্দ। তারিখটা ছিল ১৯৩০ সালের ২৩শে ডিসেম্বর। লাহোর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। পাঞ্জাবের গভর্নর কুখ্যাত মোরেনসি এসেছেন সেখানে ভাষণ দিতে। সহসা হরিকিষানের হাতের পিস্তল আগুন ছড়ালো। দ্রাম, দ্রাম, দ্রাম। সঙ্গে সঙ্গে আহত হয়ে লুটিয়ে পড়লেন মোরেনসি। লুটিয়ে পড়লেন একজন পুলিশ ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর ও দুজন মহিলা। হরিকিষানের অব্যর্থ লক্ষ্য সেদিন কাউকেই রেহাই দেয়নি। সবাইকে রক্ত দিয়ে সেদিন প্রায়শ্চিত্ত করতে হয়েছিল একে একে। তারপর একদিন শুরু হলো বিচারের প্রহসন। যা আশঙ্কা করা গিয়েছিল কাজেও তাই হলো। ইংরেজ বিচারক আদেশ দিলেন প্রাণদণ্ড এবং সে আদেশ কার্যকরী হলো যথাসময়ে। মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত বন্দীর অন্তিম বাসনা পূর্ণ করা যে কোনো সভ্য রাষ্ট্রের রীতি। হরিকিষণের বেলায় তাও হয়নি। এমনকি প্রচলিত ধর্মমত উপেক্ষা করে মুসলমানদের কবরখানায়
তার মৃতদেহ সৎকার করতেও সেদিন এতটুকু বাধেনি সুসভ্য ইংরেজ সরকারের। প্রমাণ তখনকার সময়ের সংবাদপত্র। হরিকিশনের অন্তিম অভিলাষ। আবার ভারতে জন্মগ্রহণ করতে চায়। মিলানওয়ালি 10ই জুন। হরিকিশনের আত্মীয়গণের সহিত তাহার শেষ সাক্ষাতের বিস্তৃত বিবরণ পাওয়া গিয়েছে। প্রকাশ যে গত 8ই জুন প্রাতে হরিকিশনের আত্মীয়বর্গ মিলানওয়ালিতে আসিয়া উপস্থিত হন। বেলা 11টা 10 সময় হরিকিশনের আত্মীয়বর্গকে তাহার সহিত শেষ সাক্ষাৎকার করিবার জন্য অনুমতি দেওয়া হয়। সাক্ষাতের সময় জেল দারোগা এবং অন্যান্য জেল কর্মচারীরা তথায় উপস্থিত ছিল। হরিকিশনকে সমস্ত সময় স্ফূর্তিযুক্ত ও আনন্দিত দেখাইতেছিল। আত্মীয়গণের সহিত কিছুক্ষণ পারিবারিক কথাবার্তা চলিবার পর তাহার শেষ ইচ্ছা সম্বন্ধে কিছু বলিবার আছে কিনা জানিতে চাওয়া হয়। প্রকাশ এই প্রশ্নের উত্তরে হরিকিশন বলে, মাতৃভূমির শৃঙ্খল বন্ধন মোচন করিবার জন্য যেন পুনরায় ভারতে জন্মগ্রহণ করি, এই আমার ইচ্ছা। আমি দেশের দীন সেবক মাত্র। যদি আপনাদিগকে আমার মৃতদেহ সমর্পণ করা হয়, তবে শতদ্রু নদীর তীরে যে স্থানে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইয়াছে, সেই স্থানে আমারও যেন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃতদেহ সৎকার। হরিকিশনের মৃতদেহ সৎকার সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া গিয়াছে। প্রকাশ যে মিলনওয়ালি জেলের পাশেই যে স্থানে বেওয়ারিশ মুসলমান কয়েদিগণকে কবর দেওয়া হয়, সেই স্থানে গভীর রাত্রিতে কড়া পুলিশ পাহারায় হরিকিশনের মৃতদেহ সৎকার করা হইয়াছে। আনন্দবাজার 15ই জুন 1931 সাল। বড় ভাই হরিকিশনকে হারিয়ে সেদিন একটি মাত্র শপথ বাক্যই বেরিয়ে এসেছিল ভগৎরামের মুখ থেকে, আমি এর বদলা নেব, এমন বদলা নেব যা ওই দুশ্মন ইংরেজ জীবনে কোনো দিনও ভুলতে পারবে না। দীর্ঘ 11 বছর পরে আজ তার সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। সুভাষবাবুকে ওদের উদ্যত থাবার নাগাল থেকে ছিনিয়ে এনে আজ সেই ভাতৃহত্যার তিনি উপযুক্ত বদলা নিয়েছেন। প্রথম পর্ব শেষ। এবার সুভাষবাবু কোনো রকমে একবার ইউরোপের মাটিতে পা দিতে পারলেই ব্যাস, তারপরেই শুরু হবে শেয়ানে শেয়ানে লড়াই। সুভাষবাবু শের কা বাচ্চা, কি করে জবাব দিতে হয় তিনি তা ভালোই জানেন। কিন্তু সর্বাগ্রে সুভাষবাবুর জন্য কিছু শীতবস্ত্র কেনা দরকার। প্রচণ্ড শীত পড়েছে। ওই সামান্য জামা কাপড় নিয়ে এই দুঃসহ শীতের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। বাজার থেকে দুটো রেজাই অর্থাৎ লেপ কিনে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার দুজনে ফিরে এলেন লাহোরি গেটে অবস্থিত তাদের সেই নির্দিষ্ট সরাইখানায়। নামেই সরাইখানা, আসলে দুরাগত উট ব্যবসায়ীদের রাত কাটানোর মতো সাময়িক একটা আস্তানা মাত্র। যেমন নোংরা তেমনি দুর্গন্ধময়, দেখলেও গা ঘিন ঘিন করে, গা গুলিয়ে ওঠে। আর খাওয়া, সেদিনের সেই ভয়াবহ কৃচ্ছ সাধনের কথা সুভাষের নিজের ভাষাতেই শোনো। বাইরে কনকনে ঠান্ডা, দরজা খুলে রাখা গেল না। ঘরের মধ্যে এত ধোঁয়া যে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। গোটা কতক শুকনো কাঠ জোগাড় করে আমরা আগুন পোহাবার ব্যবস্থা করলাম। ঠান্ডায় আমাদের সমস্ত শরীর জমে গিয়েছিল। সন্ধ্যাবেলায় ভগৎরাম বাজার থেকে কয়েকটা মোমবাতি আর সেই সঙ্গে কিছু শুকনো রুটি আর কাবাব কিনে আনলো। আমি রুটি খেতে পারছি না দেখে ভগৎরাম আমাকে 1 কাপ চা এনে দিল। চায়ে রুটি ডুবিয়ে ডুবিয়ে আমি খেতে লাগলাম। হিন্দুস্তান টাইমস, 27শে ফেব্রুয়ারি 1947 সাল। উত্তমচাঁদ লিখিত ধারাবাহিক রচনা। কোন রকমের রাতটা কাটিয়ে পরদিনই সুভাষ রুশ দূতাবাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ভগৎরামকে সঙ্গে নিয়ে। যে করে হোক ওদের সঙ্গে যোগাযোগ করে এবার মস্কো যাবার একটা ব্যবস্থা করতে হবে।
প্রথমেই বাধা এলো সদর ফটকে অবস্থিত সশস্ত্র প্রহরীদের কাছ থেকে। ইউরোপে প্রচণ্ড যুদ্ধ চলছে। এ সময়ে অনুমতিপত্র ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব নয়। নিরুপায় দেখে ভেতরে যাতায়াতকারী প্রতিটি গাড়িকে মাঝপথে থামিয়ে নিজের বক্তব্য বোঝাতে চেষ্টা করলেন ভগতরাম। কিন্তু তাতেও কিছু সুবিধা হলো না। কাবুলে ফার্সি ভাষার প্রচলনটাই সর্বাধিক। ভগতরামের পুস্তু ভাষা সেখানে কোনো কাজেই এলো না। এবার চরম পন্থা অবলম্বন করলেন ভগতরাম। খোদ এজেন্টকেই তিনি ধরে বসলেন রাস্তার মাঝে তার গাড়ি দাঁড় করিয়ে। নিজের বক্তব্যও বোঝাতে চেষ্টা করলেন কিছুটা, কিন্তু ফল দাঁড়ালো একই। প্রত্যুত্তরে দুর্বোধ্য ভাষায় কি একটা কথা বলে সঙ্গে সঙ্গেই তিনি গাড়ি হাঁকিয়ে চলে গেলেন নিজের গন্তব্য পথে, আর ফিরেও তাকালেন না। তবু হার মানলেন না ভগতরাম। পরপর ৩ দিন তিনি এজেন্সি অফিস, এম্বাসি অফিস, বিভিন্ন রাশিয়ান অফিসার এবং সবশেষে স্বয়ং রাশিয়ান অ্যাম্বাসাডারের সঙ্গে আলাপ করলেন। তবু কোনো দিক থেকে এতটুকু আশার আলো দেখা গেল না। অবস্থা যেমন ছিল তেমনিই রয়ে গেল। মনে মনে বেশ একটু আহত হলেন সুভাষ। তার নিশ্চিত বিশ্বাস ছিল আর কেউ না হলেও অন্তত রুশ সরকারের কাছ থেকে সব রকম সহযোগিতা তিনি পাবেনই। কার্যত দেখা গেল ঠিক তার বিপরীত। স্পষ্টই বোঝা যাচ্ছে এ ব্যাপারে তারা এতটুকুও উৎসাহী নয়। কি করা যেতে পারে এখন? যুদ্ধের আগুনে সারা ইউরোপ এখন জ্বলছে। স্বভাবতই বিভিন্ন রাষ্ট্রের গুপ্তচরদের কাছে খোলা শহর কাবুল এখন স্বর্গভূমি। এই অবস্থায় এখানে বেশি দিন অপেক্ষা করাও যে বিপজ্জনক। কখন কি ঘটে যাবে কে বলতে পারে? তাছাড়া আফগানিস্তান দুর্বল রাষ্ট্র। তেমন কিছু হলে চাপে পড়ে তারা যে তখন তাকে ইংরেজদের হাতে তুলে দেবে না, তারই বা নিশ্চয়তা কি? ভগতরামের ধারণা কিন্তু অন্যরকম। হাজার চাপ দেওয়া সত্ত্বেও যে আফগানিস্তান ইতিপূর্বে বাবা ঈশ্বর সিং, বাবা পৃথ্বী সিং প্রমুখ পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতে কুণ্ঠিত হয়নি, সুভাষবাবুর মতো একজন সর্বভারতীয় নেতার বেলায় তারা এতটা অবিবেচক হবে বলে মনে হয় না। তবু সাবধানের মান নেই। অন্য কথা বাদ দিলেও এ রাজ্যে তারা অনধিকার প্রবেশকারী। কোনো উপযুক্ত ছাড়পত্রও তাদের নেই। সেদিক থেকেই বা বিপদ আসতে কতক্ষণ? আশঙ্কা মিথ্যে হলো না। পঞ্চম দিনেই পেছনে লাগলো একটি আফগান গোয়েন্দা পুলিশ। কে এই লোক দুটি? আজ কদিন ধরে ওরা এই সরাইখানায় কেন? কি মতলব ওদের? ঠিক হ্যায়, চলিয়ে থানা মে। সে কি সিপাইজি? বোঝাতে চেষ্টা করলেন ভগতরাম। আমরা কি চোর না ডাকাত যে থানায় যাব? দেখতেই তো পাচ্ছ যে নেহাত দেহাতি আদমি আমরা। অসুস্থ বোবা কালা চাচাজিকে এখানে নিয়ে এসেছি হাসপাতালে ভর্তি করব বলে। কে শোনে কার কথা? সেই একই কথা সে পুনরাবৃত্তি করতে লাগলো বারবার। চলিয়ে থানা মে। অবশ্য না গেলেও চলে, যদি। সুতরাং ছাড়তেই হলো ভগতরামকে ২টি টাকা। নাও, বিদেয় হও, আর যেন জ্বালাতে এসো না এখানে। কথায় বলে পুলিশ। একবার যখন পয়সার স্বাদ পেয়েছে তখন এ সুযোগ সে ছাড়বে কেন? তাই পরদিনই আবার সে এসে হাজির। চালিয়ে থানা মে। দারোগাবাবুর হুকুম। ধুত্তরি, তোর দারোগাবাবুর নিকুচি করেছি। কোনো রকমেই নিরস্ত্র করতে না পেরে এবার রুষ্ট বাঘের মতো গর্জে উঠলেন ভগতরাম। ঠিক হ্যায়, চলো। তবে আমি একা যাব। অসুস্থ চাচাজিকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। জান কবুল। এই দেখো, নিমেষেই চেহারা পাল্টে গেল পুলিশটির। শুধু শুধু রাগ করছো কেন দোস্ত? আমি কি তাই বলেছি? নেহাত তোমরা গাঁওকা আদমি, তাই মাঝে মাঝে একটু আসি সুখ দুঃখের কথা বলতে। না, তোমাকে দয়া করে আর আসতে হবে না। অপ্রসন্ন মুখে ১০ টাকার একটা নোট এগিয়ে দিলেন ভগতরাম। এই নাও, বিদেয় হও। ফের যদি কোনোদিন এখানে দেখতে পাই তো ঠ্যাং ভেঙে দেব, মনে রেখো।
ছি ছি, লজ্জায় জিভ কাটল আফগান পুলিশটি। হাজার হোক তোমরা দোস্ত, তোমাদের কাছ থেকে কি এসব নিতে পারি? তবে যদি নেহাত দিতে চাও তো এমন কিছু স্মৃতিচিহ্ন দাও যা দেখে চিরকাল আমি তোমাদের কথা মনে রাখতে পারি। তীব্র জিজ্ঞাসায় ভ্রু দুটো কুঁচকে ওঠে ভগতরামের। ওর হাসি ও কটাক্ষ ক্রমেই সর্বনাশের পথ ধরে এগিয়ে আসছে যেন। কি চাই ও? চাই তোমার হাতের ঘড়িটা। ঘড়িটা? ভগতরাম অসাড়, নিস্পন্দ। বলে কি? পিতৃস্মৃতি বিজড়িত এই সোনার ঘড়িটা যে আসলে সুভাষবাবুর, আর তারই দিকে নজর পড়েছে কিনা এই অর্থপিশাচ লোভী জানোয়ারটার। এখন উপায়? সুভাষ নিঃশব্দ, নিশ্চুপ। কি বলবেন? বলার আছেই বাকি। তিনি যে মুখ ও বধির দুই। কিছু বলতে চাইলেই বা বলার সাধ্য তাঁর কোথায়? ইঙ্গিতটা বুঝতে পেরে অনিচ্ছা সত্ত্বেও হাত থেকে ঘড়িটা খুলে দিলেন ভগতরাম। সারা মুখে তাঁর অপরাধ বোধের গ্লানি। দোষ তাঁরই। সাবধানতা হিসেবে আগে থেকে ট্যাঁকে গুজে রাখলে সুভাষবাবুকে আজ এমন করে মূল্যবান ঘড়িটা হারাতে হতো না। এ দুঃখ যে জীবনেও যাবার নয়। রাশিয়ার আশা ত্যাগ করে পরদিনই আবার জার্মান দূতাবাসের দিকে পা বাড়ালেন সুভাষ, সঙ্গে সেই ভগতরাম। যা হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এত দূর এগিয়ে এসে কোনো মতেই পিছিয়ে গেলে চলবে না। ভগতরামকে রাস্তায় অপেক্ষা করতে বলে এবার সুভাষ নিজেই ভেতরে ঢুকে গেলেন গটগট করে। কোনো দিক থেকেই কোনো রকম বাধা এলো না, চেষ্টাও করলো না কেউ। দেখা হলো খোদ জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে, কথাবার্তাও হলো, প্রতিশ্রুতিও পাওয়া গেল যথেষ্ট। তবে এই মুহূর্তে কোনো কিছু করা সম্ভব নয়। সর্বাগ্রে বার্লিন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। এ সম্বন্ধে সিমেন্স কোম্পানির কাবুল রিপ্রেজেন্টেটিভ হেড টমাসের কাছে গিয়ে মাঝে মাঝে খোঁজ করলেই সবকিছু জানা যাবে। বাইরে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরী ভগতরাম সহসা কি দেখে সন্দেহের একটা কালো ছায়া দুলে উঠল তার চোখের তারায়। কে যেন একটা লোক তাকে লক্ষ্য করছে অদূরে দাঁড়িয়ে। দু চোখে তার হিংস্র হায়নার দৃষ্টি। কি ব্যাপার? একটা খণ্ডিত মুহূর্ত, তারপরেই কি ভেবে সোজা বাজারের দিকে হাঁটতে শুরু করে দিলেন ভগতরাম। সুভাষবাবু এখন ভেতরে রয়েছেন, এখনই হয়তো বেরিয়ে এসে তিনি ওর মুখোমুখি পড়ে যাবেন। তার আগেই টোপ ফেলে ওকে এখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। চালে ভুল হলো না। সঙ্গে সঙ্গে লোকটাও এবার এগিয়ে গেল ভগতরামকে অনুসরণ করে। কিন্তু সব বৃথা। কোথায় ভগতরাম? মাঝপথেই তিনি হাওয়া। এদিকে জার্মান দূতাবাস থেকে বেরিয়ে এসে সুভাষ অবাক। এ কি, ভগতরাম কোথায়? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নইলে এখানেই তো তার অপেক্ষা করবার কথা ছিল। সরাইখানায় ফিরে যাননি তো? একটা চাপা উদ্বেগ বুকে নিয়ে তাড়াতাড়ি সরাইখানায় ফিরে এলেন সুভাষ। কিন্তু কোথায় ভগতরাম? না, এখানেও তিনি নেই। ঘর বাইরে থেকে তালা বন্ধ, চাবি ভগতরামের কাছে। সুতরাং ভেতরে যাবারও কোনো উপায় নেই। অনুসরণকারী লোকটাকে ফাঁকি দিয়ে এ গলি ও গলি ঘুরে ভগতরাম ফিরে এলেন আরো কিছুক্ষণ বাদে। তবু এড়ানো গেল না। একজনকে এড়াতে না এড়াতেই এসে হাজির হলো আর একজন, সেই আফগান পুলিশ। আবার এসেছো কেন? দেখেই ফুঁসে উঠলেন ভগতরাম। ঘড়িটা নিয়েও বুঝি তোমার ক্ষুধা মিটল না? ও তো দারোগাবাবু লেলিয়া। ক্ষোভে দুঃখে চোখে প্রায় জল এসে গেল পুলিশটির। সবই নসিব, নইলে এত কষ্ট করে আমি নিয়ে গেলাম আর ও কিনা আমার হাত থেকে ওটা ছিনিয়ে নিলে। যাক, 5টা টাকা ধার দাও দেখি দোস্ত, আমি কালই এসে ফেরত দিয়ে যাব। লোকটাকে বিদায় করে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ বসে রইলেন ভগতরাম। ভাবনার পর ভাবনা এসে জমতে লাগলো মনের কোঠায়। অস্থির চঞ্চল সব ভাবনা। ওকে আর এভাবে প্রশ্রয় দেওয়া উচিত নয়, হাজার হোক পুলিশ।
পয়সার লোভে আবার ও আসবে, বারবার আসবে। এদিকে রেডিও ও সংবাদপত্রের মাধ্যমে সুভাষবাবুর অন্তর্ধানের কথা আজ আর এখানে কারোরই অজানা নেই। এই অবস্থায় এসব লোককে কাছে ঘেঁষতে দেওয়া অনুচিত। একবার সন্দেহ হলে বিপদ ঘটতে কতক্ষণ? না, এভাবে আর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। যে করে হোক এ স্থান ত্যাগ করে অন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় যাওয়া যায়? কার কাছে? একই ভাবনা ক্রমাগত ঘুরপাক খেতে থাকে সুভাষের মনে। এ জায়গাটা মোটেই নিরাপদ নয়। কোথায় যাওয়া যায় এখন? কার কাছে? ভাবতে ভাবতে হঠাৎ একটা পরিচিত মানুষের কথা মনে পড়ে গেল ভগতরামের। আজ এখানেই শেষ করছি আমি সুভাষ বলছি গ্রন্থের ৪র্থ পর্ব। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। জানতে পারবে অনেক কিছু, অজানা অনেক কাহিনী, অনেক কথা। আজ তাহলে আসি।